আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সরকারের সাথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আলোচনা। তাদের বৈঠকে ডেকে প্রতারণা করা হয়েছে বলে বৈঠক থেকে বেরিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। ক্যাম্পাসে গিয়ে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। উপদেষ্টার সাথে আলোচনার কথা বলে অতিরিক্ত সচিব বৈঠক করেছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে বৈঠকে যাবার আগে পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ৬ দফা দাবির আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে কারিগরি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহিলা পারভিনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। মানিকগঞ্জে গড়পাড়ায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি যারা পুড়িয়ে দিয়েছে তাদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসন। দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ হোসেন মোল্লা মানবেন্দ্রের বাড়িতে যান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, দোষীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। অন্যদিকে ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, মানবেন্দ্রের বাড়ি সরকারিভাবে নির্মাণ করে দেয়া হবে। তিনি বলেন, আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা ৩ কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে। বৈঠকে বেশ কিছু বিষয়ে বিএনপির পক্ষ থেকে একমত প্রকাশ করা হলেও অনেক বিষয়ে আলোচনার বিষয় রয়ে গেছে বলে জানিয়েছে দলটি। তবে বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, এই আলোচনার জন্য আরও সময় প্রয়োজন হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে স্থাপিত ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। বৈঠকে শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কমিশন থেকে যে স্প্রেডশিট পাঠানো হয়েছে তা বিভ্রান্তিমূলক এবং এর মাধ্যমে বিএনপির বক্তব্যকে মিসলিড করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। কনস্টিটিউশন রিফরমেশনের জন্য যে বিস্তারিত প্রতিবেদন, তার মধ্যে ১৩১টা প্রস্তাব আছে, কিন্তু আমরা পেয়েছিলাম স্প্রেডশিটে মাত্র ৭০টা দফা মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন। সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে। ১৩১ দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে, যেমন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল সম্পর্কে বিস্তারিত আলাপ আছে, অন্যান্য কমিশন গঠনের বিষয়ে আলাপ আছে। রাজনৈতিক দলের অসহযোগিতায় যদি সংস্কার বিঘ্নিত হয় তাহলে নির্বাচন দেরি হতে পারে উল্লেখ করে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ন্যূনতম সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরির শর্ত পূরণ না হলে মার্চ এপ্রিল কোনোটাই ঠিক থাকবে না। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো যত আন্তরিকতার সাথে সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে এমন কোনো কথা নেই, প্রয়োজনে ১ মাস এদিক সেদিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে
সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের প্রথম শর্তই নির্বাচন। দলের নেতা ইলিয়াস আলীর গুম দিবস উপলক্ষে নয়াপল্টনে দোয়া মাহফিলে তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে নয়, কিন্তু সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় ইলিয়াস আলীকে। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান রিজভী। গুম কমিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে গুমের সাথে জড়িতদের যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদির লুনা। যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনারা সরকার আরও কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয় সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্র কাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান হয়ে থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। এই সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুজিবনগর মানচিত্র ঘুরে দেখেন তিনি। আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন। আগাম বন্যার আশঙ্কায় কৃষি বিভাগের সতর্কীকরণ ও নির্দেশনার পর ধান কাটা শুরু করেছেন সুনামগঞ্জের হাওর এলাকার কৃষকরা। সকাল থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্কিত কৃষকরা। বন্যায় ফসল নষ্টের আশঙ্কায় বোরো ধান কেটে নিচ্ছেন তারা। জেলার বিস্তীর্ণ হাওর এলাকায় এবার 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসল রক্ষায় ব্যস্ত কৃষকরা। সুনামগঞ্জে আগামী এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগাম ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কায় ইতোমধ্যে ডিসি এভানো সহ সকল কর্মকর্তার ছুটি বাতিল এবং কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এক পিকআপ চালককে মারধরের অভিযোগে রাজধানী প্রবেশ মুখ গাবতলীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। অবরোধের কারণে বন্ধ থাকে মিরপুর সড়কে যান চলাচল। এতে গাবতলীর উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের, যা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে সাভারের আমিন বাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় অফিসগামী মানুষকে। গাবতলীর শ্রমিকরা জানান, সকাল 10টার দিকে এক পিকআপ চালকের গাড়ির কাগজপত্র চেক করছিলেন কর্তব্যরত এক সার্জেন্ট। ফিটনেস, রুট পারমিট সহ সব কাগজপত্র ঠিক থাকলেও পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভাঙা থাকায় 200 টাকা ঘুষ দাবি করেন ওই সার্জেন্ট। এ সময় চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে ট্রাফিক সার্জেন্ট সহ 2 পুলিশ সদস্য তাকে মারধর করে বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ জানায় সকাল 10টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার HDF এপ্রালস লিমিটেড কারখানার শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে ছুটি দিয়ে দেয়। চলতি মাসেরও বেতন দেওয়া হয়নি। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপাচার্যের সমর্থনকারী কর্মচারী সমিতি। বেলা 11:15টায় ক্যাম্পাস দুর্বার বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত 18 ও 19 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তকারীরাই 13 এপ্রিল ফের ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে এমন অভিযোগ আনা হয় এই মানববন্ধন থেকে। এ সময় তারা শিক্ষার্থীদের এক দফা দাবির তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত 22 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অন্তর্বর্তীকালীন সরকার সব সময় শহীদের পরিবারের সাথে আছে বলে আশ্বাস দেন তিনি। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 2300 জন কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে পাট বীজ ও 12 কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়াল পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করেছে কোস্টগার্ড। সকাল থেকে দুপুর পর্যন্ত মংলার জয় মনির ঘোল এলাকায় উপকূলের 2 শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন কোস্টগার্ডের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান। আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি রায়ান রে এবং চেজ টেইলর। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।